আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি আমি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো, তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং এর বাহিরে আমি রেমিটেন্স নিয়ে কথা বলবো। আর হচ্ছে বিনিয়োগকারীদের জন্য আসলে করের কি ছাড় আছে, মানে পুঁজিবাজার সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এখানে করের আসলে কতটুকু ছাড় দিয়েছে সরকার। আর আগামীকাল বাকিটা দেখা যাবে যখন আগামীকাল বাজেট দেবে সে বিষয়ে। তো প্রথমে আজকের মার্কেট নিয়ে যদি আসি, 30 পয়েন্ট পর্যন্ত প্লাস মার্কেট আজকে, ইন্ডেক্স 30 প্লাস, ফলাফল জিরো। হ্যাঁ, ফলাফলটা জিরো। এটা শুধু মানে চোখের সৌন্দর্য যে দেখতে একটা সবুজ ক্যান্ডেল, এটুকুই আর কিছু না। আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওগুলো পৌঁছায়। 235 কোটি টাকার লেনদেন, মনে হয় অনেক দিন পরে মানে এরকম লেনদেন আমরা দেখলাম। তবে শেষ মুহূর্ত মার্কেট পার করতেছে, যারা অস্থির সময় পার করতেছেন একটু ধৈর্য ধারণ করবেন। ঈদ এবার আপনারা না করেই আপনারা রাশেদ মাকসুদ, আবু আহমেদ ওনারাই করুক ঈদ, আমরা আপাতত ঈদটাকে একটু দূরে রাখি। যারা পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারী, আমাদের সাথে অবশ্য বড় বিনিয়োগকারীরাও আছে। তো আজকের মার্কেটের যদি আমি বলি, টোটালি ফলস একটা মার্কেট গেছে। জাস্ট গতকালকেও সেম, গতকাল বলতে শেষ ওয়ার্কিং ডেজে মানে এখানে যেটুকু ইন্ডেক্স প্লাস করছে টোটালি আসলে ভুয়া। আপনার পোর্টফোলিও 2%ও 1%ও বাড়ে নাই এই দুইটা ক্যান্ডেলে। এখন অনেকে বলবে ভাই ইন্ডেক্সও প্লাস হলে সমস্যা, তাহলে মাইনাস হোক, এটা আপনি কী চাচ্ছেন? আমি চাচ্ছি রিয়েল যে বিষয়টা, মাইনাস হলে মাইনাস, প্লাস হলে প্লাস, কিন্তু রিয়েল যে হচ্ছে না এটা হচ্ছে মানে মাথা ব্যথার কারণ। মানে এখানে তাহলে কমিশন কাজটা করতেছে কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। কমিশন মানে কী কাজ করতেছে? তাহলে রিয়েল বিষয়টা থাকবে, ইন্ডেক্স মাইনাস হইতে পারে, আমাদেরকে তো বুঝতে হবে যে মাইনাস হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন তো বোঝাই যাচ্ছে না যে মার্কেটে কী হচ্ছে। এই যে আজকে ইন্ডেক্স প্লাস হচ্ছে 30 প্লাস, চারটিখানি কথা, 30 প্লাস ইন্ডেক্স প্লাস করে রাখছে কি ওয়ালটন, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা আর ব্যাডবিসি, যেগুলো অলরেডি 20 থেকে 30% পড়ে গেছে, ওগুলোকে আজকে একটু জাস্ট টেনে তুলে দিয়ে ইন্ডেক্সটাকে প্লাস করে দিয়েছে। বাটপাড়ির একটা সীমা আছে, সীমার বাহিরে কাজ করতেছে। সিডিবিএলে দুদকের তদন্ত জোর দাবি জানাচ্ছি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, এখানে মানে দুদকের অভিযান চালানো উচিত। অনুরোধ করব দুদককে যাতে এখানে তারা অভিযান চালায়। এখানে কি হচ্ছে এটা দেখতে হবে। যাই হোক, আগামীকাল মার্কেট 1 জুন, আশা করি মার্কেট হয়তো আগামীকালকের জন্য ইন্ডেক্স হয়তো পজিটিভ থাকতে পারে, কিন্তু ইন্ডেক্স পজিটিভ থেকে খুব বেশি কিছু আশা করা যাবে না। ভলিউম যদি না বাড়ে, পজিটিভ ভলিউম বাড়তে হবে, মানে শেয়ার কেনার জন্য ভলিউম বাড়তে হবে। এখন ভলিউম বাড়বে কিনা, বাজেটে আসলে কী আছে, এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তবে আগামীকাল যেহেতু জুন ক্লোজিং শেষ, সব কিছু মোটামুটি শেষ। বিগত দিনে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে 2017 সালে, 2020 সালে, 2024 সালে জুনের পরে ইন্ডেক্স কিছুটা বাড়ছে। এবার সেটা হয় কি না দেখার বিষয়। এবার তারও বেশি হওয়া উচিত। কেন বেশি হওয়া উচিত আসতেছি সে বিষয়ে। যাই হোক, আগামীকালকে ইন্ডেক্স আশা করি পজিটিভ থাকতে পারে, ইন্ডেক্সটা পজিটিভ থাকতে পারে, কিন্তু শেয়ারের দাম কতটুকু বাড়বে এটা বলা যাবে না। সকালবেলায় দেখবেন 10টা থেকে 10টা 5 মিনিটের মধ্যে টপে যে শেয়ারগুলো রাখতেছে এগুলো যদি ভলিউম না করে শুধু এমনিতে 8-10% টপ করে রাখে, কিন্তু কোনো ভলিউম হচ্ছে না, লেনদেন হচ্ছে না, তাহলে বুঝবেন যে অন্যান্য দিনের মতো যা হচ্ছে তাই হবে। আর ইন্ডেক্স পজিটিভ মানে উপরে যাবে ভাবার কোনো কারণ নাই, কারণ এরকম ক্যান্ডেল থেকে মার্কেট নিচে আসছে। এখন এখানে যে দুটো ক্যান্ডেল করছে এই দুটো থেকে নিচের দিকে আসবে কিনা সেটা দেখার বিষয় আছে, না উপরের দিকে যাবে সেটা অবশ্যই একটু ক্যালকুলেশনে রাখতে হবে। বিশেষ করে ট্রেডিং যারা করেন তাদের জন্য অবশ্যই ইন্ডেক্সটা ইম্পর্টেন্ট। আর ইনভেস্টমেন্ট যারা করেন তাদের জন্য ইন্ডেক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় না। তাদের জন্য ইনভেস্টমেন্টে যারা যান তাদের জন্য দুটো জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সময়, যে স্টকে এন্ট্রি নেবেন সেই স্টকের ডিভিডেন্ড কেমন, পি কত আছে বিগত বছরের তুলনায়, ইপিএস এবং নেট অপারেটিং ভালো আছে কিনা, লোন আছে কিনা, কোনো ব্যাড নিউজ আছে কিনা। ইনভেস্টমেন্ট শেয়ার হচ্ছে বিষয়টা এটা, এবং এগুলো সবগুলো অ্যানালাইসিস করে বের করা যায়। আসলে ট্রেডিংয়ের ক্ষেত্রে অ্যানালাইসিস করে বের করাটা অনেক কঠিন। রেমিটেন্স নিয়ে আসি এবার। আগামীকাল ইন্ডেক্সটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে। রেমিটেন্স সব রেকর্ড ব্যঙ্গ এলো $27.5 বিলিয়ন।
রমজানের কোরবানির ঈদ আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। খুব দ্রুত হয়তো আমাদের কি বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েকদিন আগে বলছিলেন যে 2-1 মাসের ভিতরে $30 বিলিয়ন আমাদের রেমিটেন্স চলে যাবে। তো যাচ্ছে সেদিকেই, সেটা পজিটিভ। সব কিছুই পজিটিভ, শুধু পুঁজিবাজার ছাড়া। হ্যাঁ, পুঁজিবাজারও পজিটিভ হবে ইনশাল্লাহ। একটু অপেক্ষা করতে হবে, একটু সময় দিতে হবে। সময় তো অনেক দেওয়া হয়েছে, অনেক বলতে অনেক বছর। 2021 সালের পরে, 20-এর পরে গিয়ে 21 সালের পরে কিন্তু 21, 22, 23, 24, 25 এই 5-4 বছর কিন্তু মার্কেট পড়ছে একটা না। 21 সালে কিছুটা মার্কেট আপ হয়েছিল। 21 সালের মতো যদি মার্কেট আপ হয়, তাহলে কিন্তু যতটুকু এই গত 4 বছরে হারাইছে বিনিয়োগকারীরা, ওর আশেপাশে দিয়ে যেতে পারবে না। যাই হোক, রেমিটেন্সের এই বিষয়টা খুবই পজিটিভ, খুব পজিটিভ। যত বেশি দেশে রেমিটেন্স আসবে, তত আমাদের আসলে মুদ্রাস্ফীতি বলেন বা অর্থনৈতিক যে ইন্ডিকেটরগুলো সেগুলো মোটামুটি একটু সহনশীল পর্যায়ে যাবে। আমরা তত বেশি আসলে নিজেদেরকে শক্তিশালী অবস্থানে নিতে পারবো। রেমিটেন্স আসুক, এটা প্রত্যাশা করে। তবে দেশ থেকে এই মুহূর্তে টাকা পাচার হচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক। এটা সবচেয়ে পজিটিভ দিক। বাংলাদেশ ব্যাংকে থেকে এখন আর সরাসরি ব্যাংকের ইয়েটা চুরি করে নিয়ে যাওয়া, কী বলে, ব্যাংক থেকে সরাসরি ডলার চুরি করে নিয়ে যাওয়া, এটা ইতিহাসে তো ঘটছে। আমাদের ইতিহাসে আমরা দেখছি এটা আমার মতে পাঠ্য বই নিয়ে আসা উচিত যে বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হ্যাক করে হ্যাকাররা নিয়ে গেছে। যাই হোক, রেমিটেন্সের এই বিষয়টা খুবই ভালো। আর বাজেটে, আগামীকালকের বাজেটে আসলে আপাতত যে বিষয়গুলো জানা গেছে সেই বিষয়গুলো হচ্ছে অতালিকাভুক্ত কোম্পানির সঙ্গে কর ব্যবধান 2.5%। এটা আসলে আরেকটু বাড়ানোর দরকার ছিল, তাহলে ভালো হতো। আর দ্বিতীয় যে বিষয়টা মার্চেন্ট ব্যাংকের, এটা ইম্পর্টেন্ট। এই লাইনটা এত ইম্পর্টেন্ট যেটা কল্পনার বাহিরে। এই মার্চেন্ট ব্যাংকের কর কমেছে 10%, কমতেছে আগামীকাল বাজেটে। এরাই কিন্তু মার্কেটকে টেনে তুলবে। আমরা যে বলতেছি ভলিউম নাই, এদের কারণে ভলিউম নাই। আমরা যে বলতেছি ইন্ডেক্স বাড়ে না কেন, এদের কারণে বাড়ে না। আমরা যে বলতেছি আমার শেয়ারের দাম বাড়ে না কেন, এদের কারণে বাড়ে না। তো এখন এদের কর কমেছে 10%। এটা ওরা স্বপ্ন, মার্চেন্ট ব্যাংক এগুলো স্বপ্ন চিন্তা করে নাই। মানে যদি বিগত সরকার থাকতো, স্বপ্ন এগুলো মানে ঘুমের ঘুরে স্বপ্ন চিন্তা করতো না, ওটা কিন্তু এখন হচ্ছে। তো এখন দেখা যাক এরা নীতি নৈতিকতা বলতে কিছু আছে কি না, এই আগামীকালকে বাজেট পাস হওয়ার পরে বুঝে যাবে আসলে তাদের নীতি নৈতিকতা বলতে কিছু আছে কিনা। মার্চেন্ট ব্যাঙ্কগুলোই মূলত না, ব্রোকারেজ হাউসগুলোতে আছে 1 নম্বরে মার্কেট ভাড়া, মানে আমাদের যে ইন্ডেক্স বাড়ে, মানে এগুলোর জন্য মার্চেন্ট ব্যাঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ব্রোকারেজ হাউসের থেকেও মার্চেন্ট ব্যাংকের ভূমিকা অনেক বেশি একটা দেশের পুঁজিবাজারকে বাড়ানোর জন্য। এখানে ব্যাংকের ভূমিকা ছাড়া আসলে মার্কেট বাড়বে না, এটা হচ্ছে বাস্তবতা। ব্যাংক চাইলে, মার্চেন্ট ব্যাঙ্কগুলো চাইলে কিন্তু 1 মাসের ভিতর ইন্ডেক্সে অনেক দূর নিয়ে যেতে পারে, কোনো বিষয় না। আর ওই যে সুদের হার নিয়ে যে বলে যে এগুলোর কারণে, এগুলো সব মানে বলার জন্য বলা। আপনারা দেখবেন যে ইন্ডেক্স হয়তো দেখা গেছে আমাদের সুদের হার ওই 12-13%, 14%ও থাকতে পারে, ইন্ডেক্স দেখা গেছে 10,000 হয়ে যাবে, হতে পারে, অস্বাভাবিক কিছু না। পাকিস্তানে এই মুহূর্তে আমি ভুল করছি, আমি ওই গুগল থেকে ওটা চারটা নিয়ে আসতাম, তাহলে ভালো হতো, দেখাইতাম আপনাদেরকে। পাকিস্তানে এই মুহূর্তে সুদের হার 14-15%। তাদের ইন্ডেক্স 52% বাড়ছে গত 1 বছরে, আমি সেটা ভিডিওতে বলছিলাম। আর আমাদের মাত্র 10%, 11% সুদের হার, আমাদের ইন্ডেক্স 12% কমে গেছে। তো এই জিনিসটা, এই মার্চেন্ট ব্যাংকের এই বিষয়টা খুবই, আর লেনদেনের উচ্চকর কমেছে, এটা হচ্ছে ব্রোকারেজ হাউসগুলো মানে সবার জন্য রাখছে, এটাও ইম্পর্টেন্ট। লেনদেন, আমরা যে দৈনন্দিন যে লেনদেন করি সেটাও কমাই দিছে 0.20 হলে। হয়তো আপনারা বলবেন যে 0.02% মানে কি, অনেক বিশাল ব্যাপার, অনেক বিশাল ব্যাপার। এটা মানে অনেক বিশাল ব্যাপার, এই 0.02%। আমরা যে দৈনন্দিন লেনদেন করি না, ওখানে যে গভর্নমেন্ট যে চার্জটা কাটে মানে ব্রোকারেজ হাউসগুলো বা মার্চেন্ট ব্যাংক থেকে, সেটাও কমাইছে গভর্নমেন্ট। আর গভর্নমেন্টের আর কিছু করার না, গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণ করছে। 10% বেশি শেয়ার ছাড়া কোম্পানির কর কমেছে, এটা হচ্ছে 2.5%। এই জিনিসটা রাখা হয়েছে ইয়ের জন্য, আমি যতটুকু জানি, মোবাইল কোম্পানিগুলোর জন্য। এখানে হয়তো বাংলা লিঙ্কে টার্গেট করে বিষয়টা নিয়ে আসছে, বা গ্রামীণ ফোনকে টার্গেট করে নিয়ে আসছে। এখানে হয়তো গ্রামীণ ফোন ডক্টর ইউনূস সাহেবের মার্কেট, এই যে এগুলো সিগন্যাল দেয় যে মার্কেট আগামী দিনে ভালো হবে, এই বিষয়গুলো সিগন্যাল দিচ্ছে যে মার্কেট আসলে বাংলা লিঙ্কে আসলে নিয়ে আসা উচিত, মার্কেটে ভালো হতো। তো সেটার জন্য হয়তো একটা তারা একটা স্কোপ রাখছে, এখন দেখা যাক এটা কতটুকু হয়। যাক, সেটা ভিন্ন বিষয়। সরাসরি মার্কেটে ইমপ্যাক্ট করার কথা হচ্ছে 2টা বিষয়।
এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। মার্চেন্ট ব্যাংকের কর কমেছে 10%, লেনদেনের উচ্চ কর কমেছে 0.02%। শুধু এই নিউজের উপরে ইন্ডেক্স কিন্তু আজকে কিন্তু 100 থাকার কথা প্লাস, সেটা কি হয়েছে? হয় নাই। তবে হবে একটু, মানে এখানে কিন্তু আমি যেটা বুঝতেছি মার্কেট বাড়তেছে না কেন, মার্কেট বাড়তেছে না এটা আমার ব্যক্তিগত ধারণা, বিগত সময় যারা মার্কেটে ছিল হিরো টিরো সহকারে বা অন্যান্য যারা ছিল তাদের অনেকগুলো বিও অ্যাকাউন্ট তো এই মুহূর্তে ফ্রিজ করে রাখা হয়েছে। মার্কেট আসলে মানে তারল্য যে সংকট সেটা আসলে মানে রাশেদ মাকসুদ এখানে ভুল করছে যে সে চাইলে আগে মার্কেটকে টেনে তুলতো যে কোনো একটা গ্রুপ দিয়ে, তারপরে ওদেরকে দিয়ে টেনে তুলতো, তারপরে ওদেরকে ধরতো, কিন্তু সেটা না করে সে মার্কেট একদিকে পড়ছে, আবার এদেরকে ধরছে, সরকার পরিবর্তন হয়েছে, মার্কেট আরও পড়ছে, তাদের বিও অ্যাকাউন্ট ফ্রিজ করছে। বিনিয়োগকারীরা, ক্ষুদ্র বিনিয়োগকারীরা তারা তার কোনো দোষ করে না, তারা নিঃশেষ। তাদেরকে আসলে মানে সহনশীলভাবে দেখা উচিত, বিনিয়োগকারীদেরকে আসলে সফট কর্নার থেকে গভর্নমেন্টের দেখা উচিত, এটা উচিত। আশা করি গভর্নমেন্ট এই বিষয়গুলো দেখবে। এখানে এখন যে ছাড়গুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সরাসরি কোনো ছাড় না, এটা হচ্ছে মার্কেট মধ্যস্থতাকারী যারা আসলে মার্কেটকে টেনে তোলে তাদেরকে যথেষ্ট পরিমাণ ছাড় দেওয়া হয়েছে। আমি আশা করি যে আগামীকালকে যে ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা নিয়ে এত কথা, কেউ লাভ করতে পারে না, কিন্তু মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসগুলো সারা ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম উনি বারবারই বলছে ওই 50 লক্ষ টাকা 1 বছরের জন্য এটা বন্ধ। কী মানে মার্কেট থেকে 50 লক্ষ টাকা ক্যাপিটাল গেইন করার পরে গিয়ে ট্যাক্স দিতে হবে, এটা 50 লক্ষ টাকা তো দূরের কথা, 5 লক্ষ টাকা কত 1 বছরে কেউ প্রফিট করছে মার্কেট থেকে? এখন কি ওরা কি মার্কেটকে কি আকাশে নিয়ে যাবে নাকি যদি এটা ক্যাপিটাল গেইন ট্যাক্স বাদ দেয়? কে জানে, আমি জানি না, হইতে পারে হয়তো। যাই হোক, এই করের বিষয়টা 17 লক্ষ বিনিয়োগের জন্য 5টি সুখবরের মধ্যে 2টা সুখবরকে আমি সিরিয়াসলি দেখি, আরও কিছু হয়তো আগামীকাল বাজেট দেওয়ার পরে বোঝা যাবে কী কী আসছে। আর আমাদের রেমিটেন্স এই মুহূর্তে বাড়তেছে, খুবই ভালো, খুব সহসা হয়তো $30 বিলিয়ন আমরা ক্রস করব। আর আগামীকালকের পুঁজিবাজার নিয়ে যদি বলি, ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনা আছে, যেহেতু বাজেটে পজিটিভ দিকগুলো আসে। আর ইন্ডেক্স পজিটিভ থাকবে কি নেগেটিভ থাকবে এটা বড়রা ঠিক করবে, এটা আমিও ঠিক করব না, আমার ভিডিও আপনারা যারা শুনেন আমরা কেউ ঠিক করতে পারবো না। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।